সঙ্গে আলাপ করতে এলাম, তো আর তো কিছু ছিল না। হ্যাঁ আমাকে খুবই পাঠাবে। ক্লাস 9 বললেন, এটা 10 নতুন 10, এখন 10 তো দুটো নতুন 10। হ্যাঁ নতুন 10, নতুন 10 কজন সবাই কি আজকে এসেছে? না সায়েন্টিফিক বললেন 18 to 20% এই সাবজেক্টেরই প্রচুর আমরা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা আছে, সেই সাপোর্টটা ওদের দেওয়া আছে। এখন সেটা যতটা তারা হেল্প করছে আর কি। এই তোমাদের আমি একটু জিজ্ঞেস করছি, আমি হচ্ছে কমিশনার, যার সাহস আছে আসাটা ভালো, পড়াটা তো হবে না। আর এইটা হচ্ছে তোমাদের ব্যাপারটা হলো যে এই যেভাবে মাস্টারমশাইরা বসিয়েছে এরকম থাকলে চিন্তা নেই। হাত কাজ সাবান টাবান দিয়ে ধোয়া দেওয়া হয় না তো? আচ্ছা তোমরা কি স্যানিটাইজার ক্যারি করো নিজের আছে তো? হ্যাঁ ওটা ভালো। আর নিজের মাস্ক নিয়ে আসছো, কারণ খুব ঝামেলা হয়ে গেলে নিশ্চয়ই এখান থেকে মাস্ক সাপ্লাই ইমার্জেন্সি দেওয়া তাহলে। আর তোমরা করে আসো বলো তো যে কোনো কীভাবে আসো, স্কুলে আসো কি করে? তো সাইকেল হওয়া তো ভালো, কিন্তু কেউ কি কোনো পাবলিক ট্রান্সপোর্টে কেউ আসো? বাস কাছে? হ্যাঁ বাসে না আসাই ভালো। সাইকেল থাকতে থাকলে যে বন্ধুরা আসে না তারা কি দূর থেকে দূরে বন্ধুদের আসা এরকম ট্রান্সপোর্ট মানে গণপরিবহনে আসতে গেলে তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, আমরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে যারা আসে না, মানে নিজেদের মধ্যে যেন একটা ইয়ে থাকে, কেন কেউ একটু বেশি জেনে গেল বুঝে গেল আর কেউ আসতে পারলো না, জানতে পারলো না, নিজেদের মধ্যে যেন একটা যোগাযোগ সবসময় থাকে।
ওই ওদিক দিয়ে যাই। ঠিক আছে, কোন কোন সিক্স সেভেন তুই এটা প্র্যাকটিক্যালটা থাকিস সব বয়ে চলে যায় মানে ভেতরে ঢোকানোর ব্যবস্থা ওইদিকে বিল্ডিং আমরা এখানে এই চাপে করেছি সাথে জলটা আর এই বিল্ডিং এদিকে আর বিরাট একটা সুন্দর অনুষ্ঠানের জায়গা। হ্যাঁ আর এটা একটা ইনডোর একটা অনুষ্ঠানের জায়গা। ওটা এতদিন ছিল এখন এটাও তৈরি হয়েছে আড়াইশো থেকে 300 সিট ক্যাপাসিটি পেয়ে যাবে তাহলে 25 বছর কি মাঝে মাঝে করতে বলতে অবসর করবে এবারে ছেলেরা না শুধু ছেলেরা বাড়িতে বসে পারফর্ম করেছে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে সংকলন করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাচ্ছি ইউটিউব চ্যানেলে এই সমস্ত জিনিসের ডকুমেন্টস আছে এবারে এখন ফাইনালাইজ করিনি তবে ওটা একটা পার্ট তো থাকছে ওটা আমাদের মাস থাকবে এখন এখানে এসে করার ব্যাপারটা কতটা করতে পারবো সেটা দেখা যায় আরো একটু কয়েকটা দিন এগো আরো কয়েকটা এগুলো করে ব্যাপারটা পরিষ্কার হবে যে এখানে এসে করতে পারবো কিনা তবে যদিও ছেলেরা বাড়িতে পড়লেও আমরা টিচাররা আসি এবং এখানে রবীন্দ্রনাথের অনুদান করে সেই ব্যাপারটা আমরা করবো টিচাররা তো আসবেনি। হ্যাঁ তাতে আর কিছু ছেলেদেরকে যারা সিনিয়র ছেলেদের নিয়ে এসে যদি করানো যায় তো অল্প কয়েকজনকে নিয়ে যদি করা যায় সেটাকেই ভিডিও করে পাঠানো। হ্যাঁ সেটা ঠিক আছে প্লাস বাড়িতে যারা কোনো সকলকে একসাথে সম্পন্ন করে যদি যে করোনাটা কোন দিকে যাচ্ছে ঠিক এখন আমরা নতুন করে যা নতুন করে হয়েছে মানে সাবধানের মান নেই। ঠিক বুঝতে পারছি যে পড়াশোনার ক্ষতি হচ্ছে কিন্তু খুব বেশি সাহসী হতে হয় না। মানে একটা ব্যালেন্স থাকতে হবে, সেগুলো তো অঙ্ক কষে বলা যাবে না। ভক্তি সংসার ইত্যাদি কিন্তু বইয়ের দাম খুব স্ট্রং করেছে মিউনিসিপাল ইলেকশন 5 বছর আগে সেটা সেই দাগটা কি গেছে লাইব্রেরিয়ান কে কিছু বলে ফ্রান্স ওই পরে নিয়ে এলেন তাই তো যদি না লাইব্রেরি আপনার মানে কি কম্পোজিশন বই এগুলো সব ওই ক্লাসিফিকেশন নাম্বার ওয়াইজ করা আছে আর কি
সাবজেক্ট ওয়াইজ। ক্যাটালগ কোথায় রাখবেন? আমাদের তো একটা টোটাল অনলাইন সিস্টেম, কোহা সফটওয়্যার, মানে ফ্রি সফটওয়্যার আমরা ইউজ করি, যার জন্য আমাদের যে ক্যাটালগিং সিস্টেমটা সেটা কার্ড সিস্টেম নয়, সেটা যে ওপেন Card system। অনলাইন পাবলিক অ্যাক্সেস সিস্টেম আর কি, মানে ওই কম্পিউটারের মধ্যে টাইপ করলে চলে আসবে সিস্টেমে আর কি। ওপেনের জন্য দেন মানে আমরা জেনারেল বাইরে তো নিয়ে যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এখানে বসে পড়ারও ব্যবস্থা আছে। আপনারা সফট কি রাখেন মানে ফিজিক্যাল বই ছাড়া? ফিজিক্যাল বই ছাড়া এখনো পর্যন্ত সেরকম কিছু করা হয়নি, ভবিষ্যতে ভাবনা আছে, মানে এটা বেশি দিন হয়নি, আমি এখানে খুব বেশি দিন আসিনি আর কি, যার ফলে এটা মডিফিকেশন করে এই জায়গাতে এসেছে আর কি। এখন বেশিরভাগটাই ফিজিক্যাল, কিন্তু আমাদের যে গোয়া সিস্টেমটা আছে সেখানে সব কিছু ব্যবস্থা আছে, মানে একদম লেটেস্ট সব কিছু অ্যাকোমোডেট করা যাবে। বই দেওয়া নেওয়া রিসিভিং সমস্যা Total আমি দেখেছি গল্পগুচ্ছ, আত্মপরিচয়, হ্যাঁ চিঠিপত্র, রবীন্দ্রনাথ, হ্যাঁ সেগুলো সব কিন্তু ডিস্কের মধ্যে। ডিস্কের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পড়া আরো কয়েকজন পড়েছেন, এবং সেটা কিন্তু অতি সুখশ্রাব্য, মানে কানে শুনে যে তার পড়তে একটু সমস্যা হচ্ছে বা এটা এটা কিন্তু একটা বিরাট, না ঠিকই স্যার, আর ওটা তো আগামী দিনে ফিজিক্যাল এটা তো আস্তে আস্তে কমে যাবে। মানে ওগুলোকেও রাখতে হবে। আমি হ্যাঁ বলতে একদম চাইছি, একদম যে সে কিছু কন্ডিশন। হয়তো এরকম সিডি নিয়েই রাখলেন, মানে সবসময় যে অনলাইনে পাবে তা নয়, সিডি নিয়ে বাড়ি চলে গেল, শুনলো আবার দিয়ে গেল ঠিক 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 না, সে প্রভিশন তো আমাদের আছে সিস্টেমের মধ্যে স্যার। সিস্টেমের মধ্যে। হ্যাঁ অনেক কিছু- ডেভেলপ করতে হবে, ওইগুলোকে পারচেজ করে হ্যাঁ। করে কালেকশনটা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালেকশনটা তৈরি করতে হবে। এখন আমাদের বেশিরভাগটাই ফিজিক্যাল এন্টিটি আছে। আপনার গল্পের বই, প্রবন্ধ, হ্যাঁ এই যে এখানে বাংলা, ইংরেজিতে কি আছে? ইংরেজিতে আছে, এরকম আছে? এই যে ভাষা ইংরেজি, হ্যাঁ। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে লিটারেচার। লিটারেচারে কি কাদের কাদের আছে? মানে ক্লাসিক্যাল সব, মানে আছে স্যার, বেশ কিছু রেয়ার বইও আছে, আসলে বহুদিন আগেকার কিছু কালেকশন আমরা উদ্ধার করতে পেরেছি আর কি, মানে কিছু ড্যামেজ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এটা প্রায় 10 বছরের মতো লকড ছিল। একটু উৎসাহ দেবেন। আমার একটাই কথা হচ্ছে হ্যাঁ স্যার, যে কি ট্রেজার আছে ওরা যদি না জানে রাইট, তাহলে ওরা তো সিলেক্ট করবে না। একদম ঠিক। একটা ওদের সঙ্গে মাঝে মাঝে যদি আপনারা বসেন, না সেটা আমরা করি স্যার, ইন্টারেক্ট। করেন? হ্যাঁ Interaction? স্টুডেন্টরা আসে এখানে, বিশেষ করে আমাদের এই হাই বই আছে, হাই এই সেকেন্ডারি। বইয়ে এই ধরনের জিনিস লেখা আছে, এবং সেটার সঙ্গে আবার নতুন বইয়ের কিছু তুলনামূলক কিছু, একদম স্যার, কম্পারেটিভ লিটারেচারের ওয়ার্ডসওয়ার্থ, এদের আপনি রচনা সমগ্র রাখেন, ঠিক স্যার, তার সঙ্গে রবীন্দ্রনাথের যেগুলো গল্প কবিতা, একদম। তার সঙ্গে মিল কি আছে, মানে এই জায়গাটাকে একটু যদি আপনারা ধরিয়ে দিয়ে বলতেন তোমরা বলে বইগুলো পড়ো, ঠিক স্যার, তবে বই পড়বে, আদারওয়াইজ কিচ্ছেলি কেউ খুলে বার করবে না। ঠিক। মানে আলমারিতে বই রাখার জন্য কিন্তু লাইব্রেরি নয়। না একদম স্যার, এখন তো ওপেন অ্যাক্সেস হয়েই গেছে, এগুলো তো সবই ওপেন এরা অ্যাক্সেস। যত নিজেরা আদান প্রদান করবে তত আপনার লাইব্রেরি রাখার মানে আছে, আদারওয়াইজ লাইব্রেরি থাকা না থাকা সমান। এটা জাস্ট এসব বইগুলো অ্যাটলিস্ট ঘাঁটাঘাঁটি করতে হবে। হাঁটাহাঁটি করতে হবে। এই বইগুলো কি? এগুলো সেই পুরনো, বহু পুরনো আর কি, বহু বছরের সমস্ত ম্যাগাজিন, সেগুলো বহু এখানে, magazine, হ্যাঁ আমাদের তার মধ্যে কিছু উই ধরেছিল, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে ওখানে আপনারা রাখি। মানে খুব পরিষ্কার করেছেন, এটা ভালো লাগে। বই আমাদের দানও করে স্টুডেন্ট ইত্যাদি। হ্যাঁ, এই কদিন এই আগে পেটিতে করে, দুশো বই। এই পেটিগুলো রাখা আছে, এগুলো প্রসেস হবে। বইগুলো সব হ্যাঁ। সমস্ত বইগুলো বাড়ি থেকে পাঠিয়ে হুম। দিন করে আগে আমরা সব ইয়ে করে নিয়ে যাই। বাড়ি থেকে আমরা কালেকশন করে নিয়ে আসি। হুম। ক্যাটালগিং করে ভর্তি হয়। হ্যাঁ সেই কাজটা এবার এ করবে। হ্যাঁ, এর প্রসেসিংটা শুরু হবে, এটা দিয়ে গেছে প্রায় খুব ভালো। তবে মানে সবটাই কেনার উপর নয়, মানে দামের উপরেও আমরা নির্ভর করছি। 40-এর বেশি এ করা যাবে না, হেড করা যাবে না, সেজন্য ওই করে এ করা হচ্ছে।
তবে তো হয় না, কোনো কন্টিনিউ করে যে পরিবর্তন করতে হবে, এটাতে কোনো সমস্যা নেই। চলুন যাই একটু বসে আলোচনা করবো। এই অফিসের কাজ আচ্ছা যাবো না আমি বলেছি এখানে প্রজেক্টের মানে কোথায় প্রজেক্ট করা সবুজটা ওটা টাঙিয়ে তার উপরে মানে এটা করে যায় অন্য প্রোগ্রামগুলো হতে করে হয় কি এই সবুজ ব্যাকগ্রাউন্ডে ওরা খানিকটা ফটোগ্রাফি কেরামতি করে পিছনে অন্যান্য ছবিগুলোকে আনতে পারে, সেই জন্য সবুজটাকে এখানে রাখা হয়েছে। আমাদের ধরুন ছোটোখাটো প্রোগ্রাম যেটা এখন মানে করোনার জন্য তো এখানে কিছু প্রোগ্রাম করেছি আমরা, বিভিন্ন অনুষ্ঠান সেগুলোকে ইমেজগুলোকে নিয়ে নিয়ে যারা ফাঁকা আছে তারা সবাই দেখুন, তারপর ক্লাস শেষ হয়ে যাবে একটু বাদে তখন এগুলো সবাইকে ডেকে দেন। এইগুলো সবাই ডাকছে স্যার বসুন। স্যার সেটা শেষে এইটা না তুমি দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে আজ আমাদের মধ্যে শিক্ষা দপ্তরের প্রশাসনিক কর্তাব্যক্তি প্রায় সমস্ত নেটওয়ার্কটাই এখানে এসে হাজির হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা গতকাল থেকেই খবরটা যখন পেয়েছিলাম তখন থেকে অত্যন্ত উৎসাহ বোধ করছিলাম যে কমিশনার অফ স্কুল এডুকেশন ডক্টর অনিন্দ্যনারায়ণ বিশ্বাস তিনি আসছেন আমাদের স্কুলে দেখতে, আমাদের সাথে আলাপ পরিচয় করতে। তো এর চাইতে সৌভাগ্যের বিষয় কিছু হয় না। এবং সেই সাথে আমরা পেয়েছি আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শ্রী লক্ষ্মীধর দাস মহাশয় এবং ওই দপ্তরেরই বেশ কয়েকজন সহকারী বিদ্যালয় পরিদর্শক, অপর বিদ্যালয় পরিদর্শক, তাদের সকলকে বোলপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় আমাদের কাছে সেই অভিব্যক্তি আমরা প্রকাশ করছি। তো স্যার এসেছেন আমাদের সকলের সাথে একটু আলাপ পরিচয় করার জন্য, এবং আমি অবশ্যই আশা করব যে আমরা যারা শিক্ষকতার কাজে যুক্ত রয়েছি তাদের আরো উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে তার কিছু কথা আমাদের নিশ্চয়ই চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এর চাইতে বড় পাওনা আমার মনে হয় যে একটা মানে বিদ্যালয়ে উপস্থিত থেকে এরকম মাপের একজন প্রশাসনিক কর্তাব্যক্তির সাহচর্য পাওয়া এবং তার আশীর্বাণী তথা শুভেচ্ছা এগুলি অর্জন করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমাদের সাথে আরো একজনের কথা আমি বলবো, বেলোয়া গভর্নমেন্ট স্কুল একটি রয়েছে ইলামবাজার কাছে, সেখান থেকে এসেছেন দীপবাবু, তাকে আমি স্বাগত জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় আপনি আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা খুব বেশি সময় কিছু নেব না,
স্যারকে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, ওনার কাছ থেকে আমরা এবার শুনবো কিছু। আমরা খুব উচ্ছন্ন থাকে, সরকারি কাজটা প্রকটভাবেই থাকে। তো ফলত ইনিশিয়াল আমার চিন্তাটা ব্যক্তিগত ছিল, কিন্তু প্রশাসনিক কাজের কে আমি এড়াতে পারলাম না, এবং মনে হলো যে এরকম একটা জায়গায় যাচ্ছি কবিগুরু শান্তিনিকেতনে, সেখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে আমি একটা জায়গাকে বললাম যে একটু আয়োজন করুন, যাতে করে আমি ভালো স্কুল আমি একটু দেখতে চাই। এবং এই স্কুলটা বোলপুর উচ্চ বিদ্যালয়, এটা তো একটা নাম করা স্কুল। আমাদের যিনি প্রধান শিক্ষক, তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষারত্ন তিনি পেয়েছেন, এমনি পাননি, ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছিলেন, এবং আমরা তার কাজকর্ম ইভ্যালুয়েট করেছি গত বছরই অগাস্ট মাসে। সুতরাং এই স্কুলে ভিজিট করতে পারাটা একটা আমার ক্ষেত্রেও অত্যন্ত ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এবং স্কুলে এসে যেটা দেখতে পেলাম সেটা হলো যে এখানে যে পরিকাঠামোটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল, প্রত্যেকটা পিছনে একটা যত্ন রয়েছে, আন্তরিকতা ছাপ ডেমনস্ট্রেশন হচ্ছে। এরপরে গেলাম হচ্ছে লাইব্রেরিতে সুন্দর করে লাইব্রেরি মেনটেন হয়েছে, একটা অডিটোরিয়াম হচ্ছে, এরকম একটা সুন্দর ঘর তৈরি করেছেন নোবেল লরিয়েট দিয়ে সাজিয়েছেন। এই ছবিগুলো খুব জ্যান্ত ছবি আছে, মানে ছোট ছোট ছবি যেমন রয়েছে, সামনে গিয়ে দেখতে হয়, তো সেই রকম ছবি নয়। অর্থাৎ আকর্ষণের জায়গাগুলো কিন্তু আপনারা তৈরি করছেন, যেটা দেখে আমার ভালো লাগে। আমি একটা লাইব্রেরি থেকে যেটা আলোচনা করলাম সেটা আপনাদের সঙ্গে একটু কথা বলি, যে লাইব্রেরিটা কিন্তু সাজিয়ে রাখার জিনিস নয়। লাইব্রেরির বইগুলো কিন্তু বাচ্চাদের হাতে যেতে হবে, দেখতে হবে যে আমার 100টা বই যদি লাইব্রেরিতে থাকে, তার অন্তত 30 থেকে 40টা বই যেন বাচ্চাদের হাতে ঘোরাঘুরি করে, আরো বেশি হলে ভালো। কিন্তু কথা হচ্ছে যে এই ঘোরাঘুরির শতাংশ যদি 1% হয়, তাহলে কিন্তু লাইব্রেরিটা ঠিক করে চলছে বলে আমার মনে হবে। আমি এমনও বললাম যে এই বই ছাড়াও কিছু অন্য মাধ্যমেও বইগুলো থাকতে পারে, সেটাও কিন্তু কাজে দেয়। অর্থাৎ বিভিন্ন মাধ্যমের একটা সুযোগ রাখার প্রয়োজন আছে। বইগুলো যেটা আছে সেই বইগুলোকে কি কি ধরনের বই আছে বাচ্চাদেরকে জানাতে হবে, এবং সেই বইয়ের মধ্যে যে একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল আছে সেগুলোকে বলতে হবে যে এই জিনিসটা আছে, তুমি পড়ে রাখো, তোমার ভালো লাগবে। এবং সেই সব পড়া হলে আপনারা এমন কোন ক্লাস নিতে পারেন যে কি কি বই পড়লে বলো। আমি যেমন এখনই বলছিলাম যে কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, এদের যে সমস্ত রচনা রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্স করেছে, সেই বইগুলো যদি এখানে থাকে, তাকে সন্ধান দেওয়া যে এরকম বই আছে তুমি পড়তে পারো, এবং পড়ার পরে তোমার যদি মনে হয় যে রবীন্দ্রনাথের কোনো কবিতার সঙ্গে তুমি কোনো সাদৃশ্য পাচ্ছ, তুমি বলতে পারো। আমার কথা হলো যে মহাপুরুষরা এমনি মহাপুরুষ নন,
যেসব বিজ্ঞানীদের ছবি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একটা পরিস্থিতির মধ্যে তারা বড় হয়েছে, তাদেরও একটা অনুপ্রেরণার জায়গা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণার জায়গাগুলো কি, এইটা আমরা নিজেরা কখনো ভাবার চেষ্টা করেছি কিনা জানি না, কিন্তু তিনি কিন্তু নানাভাবে তিনি নিজেকে পরিপুষ্ট করেছেন। তিনি যখন বাইরে থেকেছেন তিনি বিভিন্ন আকার বড় বড় আর্টিস্ট তাদের সঙ্গে মানে প্যারিসে ঘুরে গেছেন, ব্রিটিশ মিউজিয়ামে গেছেন, নানাভাবে আহরণ করেছেন। তিনি হয়তো দক্ষিণ ভারত থেকে কিছু সঙ্গীতের জিনিস আহরণ করেছেন, সরলা দেবীর কাছ থেকে কিছু জিনিস জেনেছেন। ঘটনা হচ্ছে যে এই যে একটা মানুষ যে বড় হল, সেই মানুষ কিন্তু চারিদিক থেকে আহরণ করে বড় হয়েছে। আমার বড় লোকের যে লক্ষণ সেটা কিন্তু সে কিভাবে কৌতূহলী হচ্ছে তার মধ্যে দিয়ে বোঝা যায়। আমার স্কুলের ছাত্র ভবিষ্যতে রবীন্দ্রনাথ হবে না কেন? এটা কোনো হাসির আনন্দের মজার কথা নয়, বা রবীন্দ্রনাথ তো একটাই হয় মানব জাতির ইতিহাসে। আমার আজকে বলতে অবশ্যই বলবো যে আমি এখনই জিজ্ঞেস করলাম প্রধান শিক্ষককে যে আপনাদের রেজাল্ট কেমন, এবারে উচ্চ মাধ্যমিকে এটা যেমন শুকনো তথ্য আসছে, শুকনো তথ্যের উপর দিয়ে যে তথ্যটা হচ্ছে যে বাচ্চারা ইনোভেটিভ কাজ করছে কি করছে না, ইনোভেশনের জায়গাটা তৈরি হচ্ছে কি হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে না, আমরা কিন্তু গতানুগতিক কিছু ক্লাব তৈরি করব, হয়তো কেউ আধিকারিক হবে, কেউ মিডিয়াকার শিক্ষক হবে। শিক্ষকেরও শ্রেণী ভেদ আছে, শিক্ষক মানেই সব শিক্ষক মহান শিক্ষক নয়। শিক্ষকের শ্রেণীভেদ আছে, যেমন সাধারণ মানুষের শ্রেণীভেদ আছে, যে কোনো পেশার লোকের উকিলের শ্রেণীভেদ আছে। কেউ এমন ভাবে সে ট্রিট করবে যে জাজ তার কথা করতে পারবে না, আর কেউ মিনমিন করে কথা বলে যে পুরো ব্যাপারটা বোঝাতে পারে না, সেরকম উকিল আছে। শিক্ষকের শ্রেণীভেদ আছে। আমরা সেই শ্রেণীতে বিলং করতে চাই যে শ্রেণী বাচ্চাদেরকে তৈরি করবে, নানা দিকে তাকে দৃষ্টি দেওয়ানোর ব্যবস্থা করবে, তারপরে সে তার থেকে চয়ন করে নেবে যে সে ভাস্কর্যের দিকে যাবে না তুলি দিয়ে আঁকবে, নাকি একটা যন্ত্র তৈরি করার চেষ্টা করবে। সেটা তখন তাকে বেছে নিতে হবে, কিন্তু তার আগ্রহ তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। এই কাজটা কি আমরা ভাবছি? ঘটনা হচ্ছে যে আমরা যেটা করে চলেছি সেটা হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত তথ্য তুলতে হবে। এখন তো কম্পিউটারে যুগ, অ্যাডমিশন ঠিক মতন হলো কিনা দেখতে হবে, এবং ওই ড্রপ বক্সের মধ্যে বাচ্চা থাকলে চলবে না, তাকে আমাকে পরিষ্কার করতে হবে। এই যে কাজকর্মগুলো আমরা এখানে বেশি মন দিয়ে ফেলছি কিনা ভাবতে হবে। মিড ডে মিলের চাল বিলি করাটাই আমাদের প্রধান এবং প্রথম এবং শেষ কথা কিনা ভাবতে হবে। কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, আমাদের যে ইভালুয়েশন মূল্যায়ন পদ্ধতি, এটার মতন সুন্দর একটা বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু হয় না
কিন্তু সেই পদ্ধতিকে আমরা সরলীকরণ করে ফেলছি কিনা ভাবতে হবে। সবাইকে ভালো নম্বর দিয়ে ক্লাসে ওঠাবো, নইলে স্কুলের মান সম্মান থাকবে না, এটা কি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি? আত্মসমালোচনা, আত্মানুসন্ধান, এই কাজটা যদি আমরা নিজেদের মধ্যে না চালিয়েছি না, এটা দাঁড়াচ্ছে যে আমার স্কুলে এতজন টিচার কম, আমার স্কুলে এতজন ক্লাস কম, আমার এই ধরনের অসুবিধা হচ্ছে। অবশ্যই এটা কমিশনারকে তো বলতেই হবে, কমিশনারকে না বলার কথা তাহলে কার কাছে বলবো? ঘটনা এটার মধ্যে কোনো ভুল নেই, এটা তো বলতেই হবে। কিন্তু তারপরেও যে কাজটা টিকে যাচ্ছে, যে আমার আজকে বলার আপনাদেরকে উদ্দেশ্য সেটা হলো যে কোয়ালিটি অফ লার্নিং, কোয়ালিটি অফ টিচিং, পেডাগজির জায়গাটা, এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। আলটিমেটলি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এই বাচ্চাদের অস্তিত্ব না থাকলে আপনার অস্তিত্ব নেই, আপনার অস্তিত্ব না থাকলে ডাইরেক্টরেটের এত বিশাল বাহিনীর কোনো প্রয়োজন নেই, স্কুল শিক্ষা দপ্তরের কোনো প্রয়োজন নেই। আমাদের আত্মানুসন্ধান করা। আমি পড়াশোনা করেছি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কুলে, স্পন্সর্ড স্কুল, কলকাতার উপরে। যে সময় সেই স্কুলে ঢুকেছি সেই সময় ক্লাস 10 প্রথম 10 জনের 4 জন স্যার করেছিল সেই স্কুল থেকে। সেই স্কুলের শিক্ষক ছিলেন কেশব চন্দ্র নাথ, যিনি অঙ্কের বই রচনা করেছিলেন। কবিশিখর কালিদাস রায়, তিনি ছিলেন 100% পেয়েছে। সারা ভারতবর্ষের 13টি ছেলে মেয়ে পেয়েছে, তার মধ্যে একজন হচ্ছে এই স্কুলের একটি ছেলে। সে কেন পেল? আমাদের এই সিস্টেম থেকে সেই ছেলেটি, সে এখন ক্লাস 12 পড়ে, সে বলছে আমি আইআইটিতে যেতে চাই, যেই অ্যাডভান্স দেবে। এই স্কুল থেকে গত বছরই স্ট্যান্ড করেছে। আমার কথা হচ্ছে এটাই যে আমরা টিচিং কমিউনিটি কিন্তু এই প্রোডাকশন আমরা দিচ্ছি, আমাদের হাত থেকেও কিন্তু, এবং তারা করছে কিনা দেখতে হবে। এবং সেই দেখার জন্য আপনাকে অনেকের দ্বারস্থ হতে হবে। ভাববেন এটার জন্য কি পরিকল্পনা, সেটা আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই করছেন, আমি জানি না, আমি এমন কিছু কথা বলছি যেটা হয়তো আপনারা করছেন। যারা সেন্টার ক্যান্ডিডেট আছেন, যারা ক্লাস 10 এর পরীক্ষা দেবে, ক্লাস 12 এর পরীক্ষা দেবে, আর 2 মাসের মধ্যে, আমার তো ভাবতে ভয় কাঁটা দিচ্ছে যে এরা কি রেজাল্টটা করবে। সেই রেজাল্ট ভালো যাতে হয় তার জন্য ছোট ছোট পরীক্ষা নেওয়া, খাতা চেক করে খাতা ফেরত দেওয়া, সেগুলোকে বোঝানো যে তুমি এইখানটা ভুল করেছো। বোলপুর হাই স্কুল রেজাল্ট কোনোদিন খারাপ করে না, কোনোদিন করবে না। এবছরে আপনাদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে এবং আপনারা নিশ্চয়ই সেই কাজটা করছেন। তো আমার কমিশনার হিসেবে একটা জিনিসে বেশি করে আমার মনে হয় যে আমাদের প্রতিবন্ধকতা প্রচুর আছে, আমরা বহু প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছি। বলে আজকে যে কিছু চাকচিক্য এই স্কুলে দেখছি, আপনারা যারা অনেকদিন ধরে কাজ করছেন তারা সেই ইতিহাসটা চর্চা করে দেখুন যে হয়তো কিছু দিক থেকে এই স্কুলের উন্নতিই হয়েছে, অবনতি হয়নি। এবং উন্নতিটা সরকারের সাহায্যেই হয়েছে। সরকারের সাহায্যের বাইরে কেউ যদি করেন, অ্যাবসলিউটলি ওয়েলকাম।
স্কুলের অ্যালামনি যারা আছে তারাও অনেকে সাহায্য। তো সুতরাং অ্যালামনিদের বাঁচা, আমি আরো কিছু সাবজেক্টে আমার বাংলা ইংরেজিতেও আমি কাঁচা। আমার টিচার কিন্তু তত ভালো ছিলেন না, আমি পরবর্তীকালে আমি বুঝেছি। আমার মতন মিডিয়াকার স্টুডেন্টদের পক্ষে টিচার কিন্তু মহৌষধ। ভালো টিচার তো আমি ভালো হলাম, খারাপ টিচার তো আমি ভালো হলাম না। আর যারা এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস ছেলেমেয়ে, তারা অল্প কিছু সাহায্য পেয়ে নিজেদের মতো দাঁড়িয়ে পড়ে। সেই এক্সেপশনাল ছেলের সংখ্যা কিন্তু কম, বাদ বাকি কিন্তু মিডিয়কারের সংখ্যাই বেশি। এবং এই মিডিয়কাররা কিন্তু অনেক ক্ষেত্রেই জীবনে বড় জায়গায় চলে যায় কেবলমাত্র তাদের স্কুলের সাহায্যে, স্কুলের থেকে যে শিক্ষা সে পেয়েছে চিরকাল সে মনে রাখে। এই জায়গাটাতে কিন্তু আমাদের আমি আপনাদেরকে একটু বললাম। সবাই সবকিছু আমরা জানি, কিন্তু নিজেদের মধ্যে আলোচনা, জানা জিনিসটাও আলোচনা করলে আমাদের মধ্যে একটুখানি আর একটু আমরা নিজেদেরকে রিওরিয়েন্ট করতে পারি। আলাপ আলোচনার উদ্দেশ্য সেটাই। একটা জিনিস আপনারা ভেবে দেখতে পারেন, সেটা হলো যে এখানে যে সমস্ত কলেজ আছে, কলেজের যারা প্রফেসর আছে তাদের সঙ্গে একটু সখ্য ভাব যদি আপনারা তৈরি করতে পারেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যারা পড়ান বা যারা ইংরেজি, বাংলা, সাহিত্য যারা পড়ান, অর্থাৎ আমাদের ক্লাস 9 টিচার যদি এখানে এসে একটু পড়িয়ে দিয়ে যান, অর্থাৎ এই যে একটা আদান প্রদানের ব্যাপার হচ্ছে অলরেডি, এটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। যেখানে যেখানে সমস্যা আছে সেখান থেকেও আমরা যেমন কিছুটা বেরিয়ে আসতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আলাপ আলোচনা করলে কিন্তু নিজেদের মধ্যে আরো একটু উন্নতিরও স্কোপ থাকে। আমরা সবাই পারফেক্ট নই, কেউ কোনো জিনিস ভীষণ ভালোভাবে এক্সপ্লেন করছেন, আমি সেটা জানতাম না, আমার সহশিক্ষকের কাছ থেকে আমি সেটা জানলাম, আমি সেটা আমার বাচ্চাদেরকে জানালাম। তো এই জায়গাগুলোকেও আপনারা ভাবতে পারেন যাতে করে আরো একটু উন্নতি হয়। সবসময় তো আমরা আরো একটু বেটারমেন্টের চেষ্টা করব। স্কুল লেভেলে একটা এডুকেশনাল প্ল্যান থাকবে, 10টা স্কুল নিয়ে একটা এডুকেশনাল প্ল্যান হতে পারে আমার এই সাব ডিভিশনের জন্য। এটা কেন হবে না? স্কুলের ওয়েবসাইটটাকে যত্ন করে তৈরি করতে হবে, সেখানে লেসন প্ল্যানগুলো রীতিমতো খাটাখাটনি করে তৈরি করতে হবে, রিপোর্ট কার্ডগুলোকে সেখানে ঢোকাতে হবে। ওয়েবসাইটের মতো এমনি থাকবে না, ওয়েবসাইট একটা জলজ্যান্ত জীবন্ত একটা জিনিস হতে হবে। সবাই ওয়েবসাইট ফলো করবে। আপনার এখানে কেমন পড়াশোনা হচ্ছে? ঘটনা হচ্ছে যে এইটা এত আইন সর্বস্ব ব্যাপার, এত টেকনিক্যালিটি, টিচারদের কথা ভাবতে ভাবতে দিন কেটে গেল, বাচ্চারা পড়লো কিনা আমরা বুঝতে পারছি না, আমরা নিজেরা, আমি আজ কমিশনার আমি জানি না। কিন্তু আত্মসমালোচনা এই জায়গাটাতে কিন্তু আমি এই কথাটা বলার জন্যই আমি আপনাদের এতক্ষণের কথা বললাম যে উন্নতি করার প্রচুর সুযোগ আছে। আমরা সবাই একটু চেষ্টা করি, আমরা নিশ্চয়ই পারবো। আপনাদের স্কুলের ঐতিহ্য আছে, আপনারা অত্যন্ত দক্ষ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমাদের অ্যাবসলিউট ফেথ আপনাদের উপর আছে এবং আমরা অত্যন্ত গর্বিত যে আপনারা ভালোভাবে বাচ্চাদেরকে পড়াচ্ছেন। আমি শুধু আরো কিভাবে ভালো করা যায়, আরো কতটা আন্তরিকতা নিয়ে আমরা করতে পারি, শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেখুন
তাকালেই বুঝতে পারবেন যে আপনাদের যা দিচ্ছেন তার থেকে আরো কিছু বেশি দিলে বোধহয় বাচ্চাটা ভালো হয়। ঠিক আছে, এই অবধি আমি আমার কথা বলে শেষ করলাম। ধন্যবাদ। এবং আমার সহকর্মীদের একটা অংশ তাদের আমরা বেলা শেষে দাঁড়িয়ে এবং নতুন ছেলে মেয়ে যারা এসেছেন তাদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে এবং আমাদের এই যে পতাকা বোলপুর উচ্চ বিদ্যালয়ে সেটা যাতে আরো উঁচুতে তুলে ধরা যায় সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। সকলের সামগ্রিক সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। যেটা স্যারের জ্ঞাতার্থে জানাই দুটো কথা। এক নম্বর হচ্ছে পাশে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে আমরা বেশ কিছু বছর ধরে সায়েন্সের, জিওগ্রাফির বা অন্যান্য সাবজেক্টের অধ্যাপককে এখানে নিয়ে এসে আমরা রেগুলার সেমিনার করিয়েছি, পড়াই। এটা আমরা চেষ্টা করি ক্যারিয়ার কাউন্সেলিং এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করিয়েছি, সেগুলো করি। সাথে মধ্যে চেষ্টা হয় এই বিষয়টাতে। তো অত্যন্ত ভালো লাগলো, আনন্দ হলো এবং অবশ্যই আমরা সমৃদ্ধ হলাম এই বিষয়টিতে। তো এর পরবর্তীকালে আমি স্যারের কাছে একটি অনুরোধ রাখছি যে আমাদের বোলপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট স্মারক উপহার আমরা আপনাকে প্রেজেন্ট করতে চাই। তো সেটা তার আগে ডিআই সাহেব রয়েছেন, লক্ষ্মীধর দাস, আমাদের অত্যন্ত সুদীপ বোলপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে ওনাকে আমরা পাশে পেয়েছি। তাকে অনুরোধ জানাচ্ছি দু এক কথা বলা। সম্মাননীয় কমিশনার সাহেব, স্যার দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমাদের শিক্ষা দপ্তরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কী কী ইনিশিয়েটিভ, কী ইন্টারভেনশনগুলো আছে, স্যার সবিস্তার টোটালি আলোচনা করেছে। আমি এই প্রসঙ্গে যাব না। স্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন, স্যার ব্যক্তিগত সফরে এসছে, তো সত্ত্বেও স্যার কিন্তু আমার কাজের মানুষ। এই সেন্সেই বলছি, আমরা অনেক কমিশনার স্যারের সঙ্গে কাজকর্ম করলাম, কিন্তু এই স্যারের টেনিয়রে ইন্টারভেনশন সংখ্যা ক্রমশ বেড়েছে। ফলে আমাদের যারা আমরা জেলা আধিকারিক, আমাদের একটু কাজের চাপও বেড়েছে, না অনস্বীকার্য। সমভাবে যারা গ্রাসরুট লেভেলে যারা ইমপ্লিমেন্ট করছেন, আপনার যারা মাস্টারমশাইরা বা প্রধান শিক্ষকের নেতৃত্বে, তাদেরও কাজের কিছু চাপ বেড়েছে। যাই হোক, স্যার বললেন যে একটা স্কুল দেখবো। তা আমার তো স্কুল 630। যাই হোক, আমি একটু সমস্যায় বললাম যে স্যার একটা স্কুল আমাকে দেখাতে হবে, তা নির্বাচনে একটা স্কুল করতে হবে। আমি একটু সুপ্রিয়তাকে ফোন করলাম। সুপ্রিয়তা বলতে আমি দাদা বলি, উনিও আমাকে দাদা বলে। কে যে কার দাদা সেইটা নিয়ে সমস্যা, অবশ্য আমিই দাদা। আর সুপ্রিয়তার অনেক উত্থানের সঙ্গে আমিও কিন্তু সঙ্গে। স্যার ঝাড়গ্রামে ছিলেন, আমিও গিয়েছিলাম ঝাড়গ্রাম। তা শিক্ষাগত প্রসঙ্গ উঠছিল। সুপ্রিয়তা আমাকে একদিন ফোন করে বলছেন যে দাদা, আমি এখানে ইন্টারভিউ দিতে যাবো শিক্ষাগত। তাহলে দাদা চলে আসুন, কোনো সমস্যা নেই, আমি তো আছি, দায়িত্বে আছি, আমি চলে আসুন। সেইবার শিক্ষারত্ন অ্যাওয়ার্ডটি আমি স্যারের নজরে আনার জন্য বলছি। যাদের অ্যাপ্রুভাল রিসেন্ট দিয়েছি আর কি, এবং তাদের শ্রেণীকক্ষে পঠন পাঠনের মানটাও আমি প্রায় দেখে ফেলেছি এর মধ্যে আর কি। দিদিমণিকে দেখছি না, আমরা তো ভুলে গেলাম বাংলা দিদিমণি, আজও ভুলিনি তাকে। তার ক্লাসে অনেকক্ষণ বসেছিলাম, দিদিমণিকে বলা একবার পড়ানো তো, উনি একটা কবিতা পড়াচ্ছেন ওনার ক্লাসে, বহুদিন পড়াবে, প্রায় 15 থেকে আগের কথা বলছি। রাজেন্দ্র বাবুরা আছেন, কাউকে আমি, সবাই দক্ষ, সবাই শিক্ষক শিক্ষিকা আছেন এখানে। তা সেই কিন্তু কিছু জায়গায় কিন্তু স্যার এখানে টাচ করে গেলেন, সেই জায়গাটা আমি হাইলাইট করার চেষ্টা করবো। এই বিদ্যালয়ের রেজাল্ট ভালো, টেস্ট 10-এর মধ্যে নামটাম থাকেও বটে, কিন্তু এইটা শুধু এই বিদ্যালয় থেকে ওয়ান ওয়েতে যে হচ্ছে তা কিন্তু নয়। এইখানে যারা পঠন পাঠন করে ছাত্রছাত্রী, তারা মোটামুটি শহরে বসবাস করে, তাদের একটা গার্জেনরাও কনসাস, তাদেরও একটা কিন্তু সেখানে একটা ভূমিকা সেখানে থেকেছে। বিদ্যালয় ভূমিকা অবশ্যই আছে, কিন্তু গার্জেনদের একটা ভূমিকা থাকে, তারা কনসাস, তারা ছেলেমেয়ে কোথায় পিছিয়ে থাকতে তারা প্রতিনিয়ত নজর রাখে। আজকে যে 20% যে অ্যাটেন্ডেন্স, এইটার উদ্বেগের স্যার বলেছেন কারণটা কি জানেন? টিউশন নির্ভরতা। এইটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। কিন্তু একজন শিশু, আমরা সরকারি পক্ষ থেকে এত সাহায্য অনুদান থাকার সত্ত্বেও
সে আজকে কেন ওই জায়গাটা যাচ্ছে কেন? সরকার নিয়োগ করেছে, আমরা তো এখানে ঠিকই আমার জেলায় আমি করেছি। প্রত্যেকটি শিক্ষককে ডেকে যাদের নামে এলিগেশন হচ্ছে পিসিআর থেকে যাদের এসছে টিউশনের নামে, আমি প্রত্যেককে ডেকে তাদের আমি হিয়ারিং নিয়েছি এবং সবাই বলেছে যে না স্যার আমরা টিউশন করি না। কিন্তু আমি রাস্তাঘাটে ঘুরি, আমরা হাটে বাজারে যাই, এখানে দেখি বারান্দায় দেখি যে প্রচন্ড ভিড়, এই সময়টাই দেখি। সে মাস্টারদের নামও আমি জানি না তা না, তাকে ডেকেও বলেছি কোনো এক সময় দেখেছি যে মাস্টার এইগুলো কেন কি ব্যাপার একটু সরকার। আমরা বহু ট্রেনিং করলাম আমার আছে, হ্যাঁ তাদেরকে আমরা চিন্তা করার কথা বলবো, ছেলেদেরকে যদি আমরা কিছু দিতে পারি সেখানে। সর্বোপরি আমার সামনে যারা আছেন এখানে আমাদের শিক্ষা দপ্তর থেকে, আমাদের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আমাদের আধিকারিক বন্ধুরা এই সাহেব আছেন, আমাদের প্রাইমারি এডুকেশন থেকে এআই সাহেব না থাকার জন্য ওনার কয়েকজন এআই সাহেব এসেছেন, আমার দপ্তরেরও এআই সাহেবরা এখানে আছেন। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আর স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমার জেলায় এসেছেন, আমি মোটামুটি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যারের পরিচিতি নাম দিতে পারলাম না, একটু বলিয়েছি স্যার কিন্তু রবীন্দ্র প্রেমী আর স্যার ভালো রবীন্দ্র সঙ্গীত গান করতে পারে, আমরা শুনেছি। হ্যাঁ স্যারের পরিচিতি দিয়ে প্রথমে বলে দিয়েছিলাম, কারণ সাপ্লিমেন্ট বললাম। আমরা শুনতে চাই একটা স্যারকে বললাম আপনার কথা যে আগ্রহ প্রকাশ করলেন আপনার কাশি শোনার জন্য, তো কিছু আসুন। নমস্কার, সকলকে যথাযথ সম্ভাষণ জানিয়ে চেষ্টা করছি।